নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুনবেন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প পত্নী ও প্রেয়সী। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। তাহলে চলুন শুরু করি আজকের গল্প পত্নী ও প্রেয়সী। কলেজে ঢুকিয়া স্তক প্রেমে পড়িবার জন্য অমানসিক চেষ্টা করিয়া আসিতেছি, অথচ আজ পর্যন্ত পড়িতে পারিলাম না অর্থাৎ পাইলাম না। মাত্র একটি তরুণীর অভাবে, কুমারী হইউক, বিধবা হইউক, সধবা হইউক, কেবলমাত্র একটি তরুণীর অভাবে হৃদয় বৃক্ষে প্রণয় কুসুম ফোটো ফোটো হইয়াও ফুটিল না। গলা না থাকিলেও গান গাওয়া চলিতে পারে। বউ ব্যতিরিকে শ্বশুরবাড়ি যাওয়াও খুব বেশি বিচিত্র নয়, কিন্তু তরুণীর অভাবে প্রেমে পড়িতে আজ পর্যন্ত কাহাকেও শুনি নাই। তাই বলিতেছিলাম, আমার আজীবন সাধনা, আপ্রাণ চেষ্টা, শরৎ, রবি, সেলি, কিটস সমস্তই ব্যর্থ হইয়া গেল একটিমাত্র তরুণীর অভাবে। হায় নির্দয় বিধাতা! তাই বলিয়া আপনারা সিদ্ধান্ত করিবেন না যে নির্দয় বিধাতা তাহার রাজ্য হইতে তরুণী নামক অতি প্রয়োজনীয় জীবকে চিরদিনের মতো নির্বাসন দিয়াছেন। তরুণী আছে, অফুরন্ত আছে, কোথায় নয়? পথে ঘাটে, ট্রামে, বাসে, থিয়েটারে, সিনেমায়, স্কুলের দৌড়ে, কলেজের ঘরে তরুণীর হরিণ লুট। অথচ হাতের কাছে সুবিধা মতো একটিকেও, এই কোটি কোটি তরুণীর মধ্যে একটিকেও পাইলাম না। এদিকে বয়স বিনা বাক্যব্যয় বাড়িয়া চলিতেছে। ফেল করিতে পারি নাই বলিয়া কলেজের মেয়াদ শেষ হইবার দিন, ডানা মেলিয়া খোলা আকাশে ওড়া বন্ধ হইবার দিন সহজে সংকীর্ণ হইয়া আসিতেছে, এবং পিতামাতা স্ত্রী নামক একটি উপসর্গ জুটাইয়া দিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়াছেন। হায়, স্ত্রীর ন্যায় প্রেমে পড়িবার এত বড় প্রতিবন্ধক আর কি আছে? বিবাহ মানে মুক্ত আকাশ হইতে উদ্দাম পক্ষ গোটায়া আনিয়া চিরদিনের মতো একটিমাত্র বৃক্ষের কোটরে স্থিতি রচনা করিবার উপযুক্ত কয়েকটি খড়কুটা সঙ্গরে নিমিত্তই বাঁচিয়া থাকা। খাইবার মতো কিছু পাকা ফল জুটাইতে পারিলে চরিতার্থ হওয়া। এক কথায় কেরিয়ারটাই মাটি যাক। যাহা মাটি হইবে তাহার জন্য ভাবিয়া লাভ নাই। বিশ্বশুদ্ধ লোকের যাহা হইতেছে আমার বেলায় তাহা রদ হইবে এমন আশা করি না। কিন্তু আক্ষেপের কথা এই যে, মাটি হইবার পূর্বে একবার আশ মিটাইয়া প্রেমে পড়িতে পাইলাম না। রবীন্দ্রনাথের লাক্সই কবিতাগুলি মুখস্থ করিয়া করিয়া অবশেষে ভুলিতে বসিলাম। গভীর রাত্রে জানালার ধারে মোমবাতি জ্বালাইয়া সেলি পড়িলাম। বাড়ির লোকে ঘুমাইয়া পড়ার পর চন্দ্রালোকিত নির্জন ছাতে বৈষ্ণব কবিদিগকে স্বর্গ হইতে নামাইয়া আনিয়া আদ্য শ্রাদ্ধ করিয়া ছাড়িলাম। দুধ খাওয়া আর ত্যাগ করিলাম। পেট ভরিয়া ভাত খাওয়া বন্ধ করিলাম। রাত্রে ভাতের পরিবর্তে লুচি ধরিলাম। এক কথায় প্রেমে পড়িবার জন্য যাহা যাহা আবশ্যক তাহার কিছু বাকি রাখিলাম না। কিন্তু ঈশ্বরের অবিবেচনা একটা তরুণীর টিকি পর্যন্ত পাইলাম না, যাহার প্রেমে পড়িতে পারি। সামান্য একটা তরুণীর অভাবে সমস্ত পৃথিবীখানা একটা ঘষা পয়সার মতো শ্রীহীন ও বিস্বাদ হইয়া গেল। প্রেমে পড়া অতি তুচ্ছ, অতি নগণ্য ব্যাপার একখানা। যাহা যদু করিতেছে, মধু করিতেছে, রামশ্যাম গোপাল করিতেছে, চটকলের কুলি, সাঁওতালি মজুর, পদ্মাপাড়ের মাঝি, মুখ্যু গাধা চাষারা পর্যন্ত বিনা চেষ্টায় অনায়াসে অক্লেশে করিয়া যাইতেছে, তাহা আমি এই শ্রীযুক্ত অমুক এতখানি ক্যাপাসিটি লইয়া পারিয়া উঠিলাম না। এ দুঃখ রাখিবার জায়গা কোথায় মহাশয়রা বলিতে পারেন?
পারিবেন না, ভুক্তভোগী তো নহেন। অল্প বিস্তর প্রেমে অবশ্য সকলেই পড়িয়াছেন। আমার মতো দূরদৃষ্ট লইয়া কয়জন হতভাগা জন্মায়। এদিকে বিবাহের দিন নিকটবর্তী হয়ে আসিতেছে। হায়, এই বিদ্যাবতী কাব্য, এই অগাধ অসীম অনন্ত প্রেম, এই যৌবন বেদনারসে উচ্ছল দিনগুলি লইয়া অবশেষে কিনা স্ত্রীর নিকট আত্মসমর্পণ করিব? পুরোহিত ডাকাইয়া মন্ত্র পড়িয়া চিরদিনের মতো গ্রহণ করিব সেই অতি সুলভ নেহা তাৎপর্যের স্ত্রী, যাহার সহিত ফার্স্ট ক্লাস ট্রেনে, স্বপ্নময় ড্রয়িং রুমে, সিমলা, শিলং, গাঢ় পাহাড়ে অথবা কলিকাতার প্রকাশ্য রাজপথে একটা আকস্মিক দুর্ঘটনায় সহসা মুখোমুখি দেখা নয়? সেই ঘটক ঘটকি, দেনা পাওনা দরদস্তুর, নাপিত পুরুত, শ্যালা শালি ইত্যাদি সমুদ্রের নোনা জলে হাবুডুবু খাইয়া চিরাচরিত প্রথায় ছাদনাতলায় প্রথম সাক্ষাৎ, সেই একঘেয়ে বৈচিত্র্যহীন কাব্যরসীন স্ত্রী, যাহা আমার পিতামহ প্রপিতামহ তস্য করিয়া আসিয়াছেন। আমিও যদি তাহাই করিব, তবে রবীন্দ্রনাথ জন্মাইলেন কেন? শেলি কিটস জন্মিয়াই মরিলেন না কেন? বাজারে যাহা মেলে না, তাহা আবার এত ঘটা করিয়া রংচঙে বিজ্ঞাপন দেওয়া কেন হে বাপু? এত এত প্রেমিকা নায়িকা তোমরা নিত্য দেখিতেছ না? সব মিছা কথা। বেশ বুঝিতেছি, তোমাদের ওইসব বহেমিয়ান নায়িকারা তোমাদের মগজ ছাড়া কোনোখানেই নাই। প্রেমে পড়িবার জন্য কি নাই করিয়াছি। ছাতে উঠিয়া ঘুড়ি উড়াইতে উড়াইতে চোখ খারাপ হইল। এটা মনে রাখিবেন প্রথম অবস্থা। লাটায় লাটায় সুতা খরচ হইয়া গেল, কিন্তু কোনো রূপসী কিশোরী সেই অগাধ সুতার জালে আটকা পড়িল না। আশেপাশে চাহিয়া চাহিয়া পাড়ার সমস্ত মেয়েদের শাড়ির পাড় মুখস্থ হইয়া গেল, কিন্তু ঠিক যেমনটি চাই তেমনটি কোনোখানে দেখিলাম না। চিরকালের বসত বাড়ি জন্মিয়া অবধি এইখানে আছি, যাহাদের রাস্তার মাঝখানে একা দোকা খেলিতে দেখিলাম, এখন তাহারা স্কার্ট শাড়ি পরিয়া বেনি দুলাইয়া স্কুলে গেলেও টেপি মেনি ছাড়া কিছু ভাবিতে পারি না। একদিন একটা সুযোগ মিলিতে মিলিতে বলি তাহলে কথাটা। হঠাৎ একদিন জগৎবাবুর ছাতে একটি অপরিচিতা তরুণীর দর্শন পাইলাম। তরুণী এবং রূপসীও। আর আমাকে পাই কি? প্রেমে পড়িবার জন্য আলগোছ হইয়া উঠিলাম এবং তরুণীর দৃষ্টি আকর্ষণের চেষ্টায় যাহা যাহা করিবার সবই করিলাম। অধ্যবসায়ের ফল ফলিতে বিলম্ব হইল না। তরুণীর দৃষ্টি লাভ করিয়া ধন্য হইলাম, কিন্তু পরের ইতিহাস যৎপরণাস্তি করুন। সকর্ণে শুনিলাম। তরুণীর কলকণ্ঠ দিদির উদ্দেশ্যে ঝঙ্কৃত হইয়া উঠিল। দেখো দিদি, দেখো, ওই বড় লাল বাড়িটার ছাতে একটা ছোড়া অসভ্যর মতো হাঁ করে তাকিয়ে রয়েছে। শিহরিয়া স্তম্ভিত হইলাম। জগৎবাবুর স্ত্রী নিম্ন কণ্ঠে কহিলেন, আরে চুপ, ও তো ভাদুরীদের। থাক, ডাকনামটা প্রকাশ করিয়া অধিক অপদস্থ হইতে চাহি না, তবে এটা বলিতে পারি, পিতামাতা নামকরণের কালে স্বপ্নেও ভাবেন না এই ছেলে একদিন তরুণ হইবে। যাই হোক, জগৎবাবুর স্ত্রীর বাক্যাংশ শুনিতে পাওয়া গেল। ওটা নেহাত বাচ্চা, ঘুড়ি উড়িয়ে বেড়ায় দেখিস না, ছেলে মানুষ। তরুণীর কণ্ঠ সন্দেহ নাই। ছেলে মানুষের মতো ভাবখানা নই তো। টেরির কায়দা দেখে তাক লেগে যাচ্ছে। পাড়ায় থাকে, এইসব হতচ্ছাড়া ডেপো ছোড়াগুলোকে শায়েস্তা করতে পারো না? কখনো কোনো কাব্যে নায়িকার উক্তি সম্বন্ধে এরূপ লেখে নাই। বেত্তারা হয়তো কিসের মতো যেন নামিয়া আসিলাম। লাটাইটা হয়তো আজও ছাতে পড়িয়া পচিতেছে, আর উঠি নাই। বাড়ি বসিয়া প্রেম করিবার কল্পনাকে আর মনে স্থান দিই নাই। বাসে চড়িবার সময় সর্বদা প্রয়োজনের অতিরিক্ত পয়সা লইয়া উঠিয়াছি।
কখনো কোনো তরুণীকে মানিব্যাগ হারাইয়া ভয়চকিত নেত্রে ইতস্তত চাহিতে দেখিলাম না। রাস্তার মাঝখান দিয়া চলিতে চলিতে বুড়ো হইয়া গেলাম। কেহ রোল সরই নিদেন মিনারভাখানা চাপা দিয়া সাদরে গাড়িতে তুলিয়া লইল না। একদিন একটা ট্যাক্সি ড্রাইভার শালা বলিয়া গালি দিল। সেই হইতে ফুটপাত দিয়া হাঁটিতেছি। শুধুই কি কলিকাতায়, সিমলা, শিলং, পুরী, রমনা, গারো হিল, কালিম্পং কোথায় না গিয়াছি। হাতের কাছের গিরিডি, মধুপুর, দেওঘর, দার্জিলিং এগুলার নাম করিতে চাহি না। বেড়াইতে নই, বায়ু পরিবর্তন করিতে নহে, তীর্থ করিতেও নহে, কেবলমাত্র একটি তরুণীর জন্য। কৃতকার্য হই নাই। যেমন তরুণী আছে তেমনি গোঁফ আছে, দাড়ি আছে, বর্ষীয়সী জননীর সেন দৃষ্টি আছে। নাই কি? নাই জঙ্গলাকীর্ণ টিলার ওপর ক্রন্দননিরতা উদাসিনী। নাই জ্যোৎস্নাপ্লাবিত বালুবেলায় রহস্যময়ী একাকিনী। নাই বেওয়ারি সংস্কারিক, নাই বোহেমিয়ান সাহসিকা। অতএব বলিতে গেলে কিছুই নাই। জীবনের রস নাই, যৌবনের রং নাই। সাধে বলিতেছিলাম, পৃথিবীটা একটা ঘষা পয়সার মতো লাগিতেছে। কথাটা কোথায় যেন পড়িয়াছি। মনের অবস্থা যখন এইরূপ শোচনীয়, ঠিক সেই সময় বিবাহ হইল। পাঠক লক্ষ্য রাখিবেন, বিবাহ করি নাই, বিবাহ হইল। ভাদুরী বাড়ির আর 5টা ছেলের যেমন করিয়া হয় তেমনি করিয়াই হইয়া গেল। ঘটক ঘটকি আনাগোনা করিল, দেনা পাওনা ঝামেলা মিটিল, অধিবাসের তত্ত্ব গেল, ফুলশয্যার তত্ত্ব আসিল। লোকজন ভোজ খাইয়া অনেক সুখ্যাতি করিল। কোনোখানে ত্রুটির নামমাত্র রহিল না। কেহ একবার আমার ব্যথাহত হৃদয়ের প্রতি দৃষ্টিপাতও করিল না। আমিও হতাশ অন্তরে যথারীতি সাজসজ্জা করিয়া রওনা হইলাম। সত্যের অপলাপ না করিলে বলিতে হয়, স্ত্রীকে দেখিবা মাত্র মুগ্ধ হইলাম এবং সঙ্গে সঙ্গে ভালোবাসিয়া ফেলিলাম। ভুল করিবেন না, ভালোবাসিয়াছি, তাই বলিয়া প্রেমে পড়ি নাই। ভালোবাসা এক প্রেমে পড়া। আর স্ত্রীকে কে না ভালোবাসে? আপনারাই কি বাসেন না? তাই বলিয়া তাহাদের সহিত প্রেমে পড়িতে গিয়েছেন কি? সময়ে চা না পাইলে অথবা হাতের কাছে গামছা না পাইলে স্ত্রীর উপর এক আদ্রু বিরক্ত হওয়া যায়, অথবা বাজার খরচ করিলে, অথবা নিশিরাত্রে ছেলে ঠাঙাইলে তিরস্কার করা যায়। ছাতে দাঁড়াইয়া চুল শুকানো অথবা বারান্দা হইতে ফেরিওয়ালা ডাকা সম্বন্ধে শাসন করাও চলিতে পারে। পারিবেন আপনার রহস্যময়ী প্রেয়সীর সহিত এইরূপ ব্যবহার করিতে? তখন ছাতে চুল শুকাইতে দেখিলে ভোরের শুকতারা সহিত তুলনা করিয়া ধন্য হইবেন। অযথা ব্যয়বাহুলের মধ্যে একটা অলৌকিক সারল্য দেখিয়া মুক্ত হইবেন এবং এক পেয়ালা চা পাইলেই কৃতার্থ হইয়া যাইবেন। তা সে যত দেরিতেই হইউক। ঠেঙ্গাইবার মতো ছেলে তাহা না থাকাই উচিত। যদিও থাকে, এটা ঠিক, তিনি আপনার সম্মুখে সে রণচণ্ডী মূর্তি পরিহার করিয়াই চলিবেন। ছেলে শাসন করলে বড় জোর বলিতে পারেন, 2 ছেলে চকোলেট পাবে না। নায়িকা হইতে হইলে যাহা বলা শোভন। কাজেই সে বিষয়ে কিছু বলিতে চাহি না। তাহা হইলেই দেখুন, স্ত্রীর সহিত কি প্রেম করা পোষায়? স্ত্রী স্ত্রী, তিনি সাজের তারকাও নই, ভোরের জ্যোতিকাও নই, স্বপ্নও নই, মায়াও নই। দোস্তর মতো একটা জলজ্যান্ত জীব। আজীবন ভাত কাপড়ের ভার লইয়া যাহার সহিত ঘরকন্যা করিতে শুরু করিলাম, তাহাকে লইয়া প্রেম করা সে তো মশাই রীতিমতো ন্যাকামি। যাই হোক, স্ত্রীকে দেখিয়া মুগ্ধ হইলাম সন্দেহ নাই, কিন্তু বিধাতা পুরুষকে গালি দিলাম বিস্তর। হাই বিধাতা, 2 দিন আগে দেখাইলে তোমার কি ক্ষতি ছিল?
একবার প্রেমে পড়িয়া জীবন সার্থক করিতাম। এই অষ্টাদশ বসন্তের মালাগাছিকে বিবাহ করিবার মতো বর্বরতা আর কি আছে? কোথায় জ্যোৎস্নালোকিত নির্জন প্রান্তে উন্মুক্ত আকাশতলে পাখির কাকলির মধ্যে সহসা চারি চোখে মিলন, আর কোথায় 500 কৌতূহলী চক্ষের সম্মুখে আকাশের নিচে চাদর বিছায়া আর ইডিয়ট নাপিতটার অশ্রাব্য গালিগালাজের মধ্যে বলিয়া কহিয়া শুভদৃষ্টি। আরে সাধ করিয়া বলিতেছি, স্ত্রীকে প্রাণ ভরিয়া ভালোবাসুন, আপত্তি নাই, কিন্তু প্রেমের কথা তুলিবেন না। বিবাহের কিছুদিনের মধ্যেই প্রেমের আশায় জলাঞ্জলি দিয়া নির্বিঘ্নে সংসার যাত্রা নির্বাহ করিয়া কোনো গতিকে বাকি দিন কটা কাটাইয়া দিব স্থির করিলাম। এতদিন যে আশাতরুর মূলে জলসেচন করিতেছিলাম, তাহাকে সমূলে নির্মূল করিতে কষ্ট একটু হইল বই কি, কিন্তু নিরুপদ্রবে সংসার করিতে হইলে না করিয়া উপায় কি? সুখের মূল্যে শান্তি কিনিতে হয়। সংসার এমনই বাজার। স্ত্রীকে ঘৃণা করেও সেসব কথার আভাস দিই নাই, বরঞ্চ এমন ভাব দেখাইতেছি যাহাতে তিনি ধারণা করিতে পারেন জীবনে কখনো নারী কথাটাকে হৃদয়ের ত্রিসীমানায় আসিতে দিই নাই। নিশ্চিন্ত চিত্তে জীবন তরণীখানি সংসার সমুদ্রে ভাসায় আছি। সহসা বিনা মেঘে বজ্রাঘাত বই আর কি। আপনি মহাশয় হঠাৎ যদি দেখেন আপনার স্ত্রী আপনার সেই সংসার তরণীর কর্ণধার প্রেমে পড়িয়াছেন, নিশ্চয়ই আপনার সহিত নয়। তাহা হইলে কি মলয় বাতাস বলিয়া ভ্রম করিবেন? বজ্রাঘাত ছাড়া বাংলা ভাষায় আর তুলনা দিবার মতো কথা কোথায়? ঘটনাটা কী রূপে জানিতে পারিলাম শুনুন। বন্ধুবর্গ লইয়া জোর আড্ডা বসায় আছি, আর একজোড়া তাসের আবশ্যক হইল। স্ত্রীর নিকট আর্জি পেশ করিতে তিনি আলগোছে ডুরের শাড়ির আঁচল হইতে চাবি খুলিয়া হাতে দিলেন। আশেপাশে মোচার খোলা স্তূপাকার করা, 2 হাত আঠায় কলঙ্কিত ব্যাপারটা বড় দৃষ্টিকটু ঠেকিল। হইল না হয় স্ত্রী, নাই হইল তরুণী, তবু 18 বছর বয়স তো। যাহারা 18 বছরের মেয়ে চাপার কলির মতো আঙুল দেয়া মোচা কাটায়, তাহাদের পাপের প্রায়শ্চিত্ত কি? ভাবিতে ভাবিতে ঘরে গিয়া বাক্স খুলিলাম। অবশ্য তাহা সঙ্গে সঙ্গে খোলা বাক্স যেন দাঁত খেঁচাইয়া ভ্যাংচাইয়া উঠিল। হ্যাঁ মহাশয়, জড় পদার্থ ভ্যাংচাইতে পারে, তাহার প্রত্যক্ষ প্রমাণ পাইলাম। বাক্স খুলিতে চোখে পড়িল একটা চ্যাংড়া ছোড়া দাঁত বাহির করিয়া হাসিতেছে। ভ্যাংচানো আর কাহাকে বলে? ইচ্ছা হইল ফটোখানা জানালা দেয়া ডাস্টবিনে ফেলিয়া দিই, কিন্তু না, তদন্ত করা আবশ্যক। চাকর দিয়া বন্ধু মহলে খবর দিলাম, কলিক পেন ধরিয়াছে। উত্থান সত্যি রহিত চুলায় যাক তাসের আসর। বন্ধুই বা কি, ঘরে যাহার আগুন লাগিয়াছে। কিছুক্ষণ পরে স্ত্রী আসিলেন ডুরে শাড়ির আঁচলে হাত মুছিতে মুছিতে। মুখে অপরাধীর চিহ্ন নয়, দিব্য হাসি হাসি মুখ। মনে মনে বলিলাম, নারী, তোমার অসাধ্য কাজ নাই। স্ত্রী প্রফুল্ল কণ্ঠে কহিলেন, তাস নিয়ে গেলে না যে বড়? পাতা বিছানা দেখে লোভ হলো বুঝি? বলা বাহুল্য, শয্যা গ্রহণ করিয়াছিলাম। কথাটা কানে ঢুকিতে বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকাইয়া উঠিলাম। এ কি, কাহার বিছানায় অঙ্গ ঢালিয়া দিয়াছি? বাঁচিয়া থাক আমার ইজি চেয়ার, এ শয্যায় আর নই। তৎক্ষণাৎ নামিলাম। বিচারকের স্বরে কহিলাম, শুনে যাও এদিকে। স্ত্রী কৌতুক হাসতে কহিলেন, আরে বাস, আষাঢ়স্য প্রথম দিবস যে, কি ব্যাপার? কৌতুকে কর্ণপাত করিবার সময়ে নয়। জলদগম্ভীর স্বরে টেবিলের উপরিস্থিত ফটোখানার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া কহিলাম, এটা কি?
বাতাহত কদলী বৃক্ষবৎ পড়িয়া যাওয়াটা বড় সেকেলে হইয়া গিয়াছে। আন্দাজ করিলাম তাহার প্রফুল্ল শতদলের মতো মুখখানি এই দণ্ডে কাগজের মতো সাদা অথবা শুকনা গোলাপের মতো কালো হইয়া যাইবে। ভালো ভালো উপন্যাসে যেমন দেখি, কিন্তু আশ্চর্য হইলাম তাহার ব্যবহারে। হেজলিন মার্জিত মুখভাবের এতটুকু পরিবর্তন হইল না। পলকমাত্র ফটোখানার প্রতি দৃষ্টিপাত করিয়া আমার কথার উত্তর দিলেন, ওটা ফটো। দেখিলেন ধৃষ্টতা, যেন ওটা ফটো কিনা তাহাই জানিতে তাহাকে ডাকিয়াছি। আচ্ছা, আমিও তোমায় অল্পে ছাড়িতেছি না। কহিলাম, ফটো তা জানি, কার তাই জিজ্ঞেস করা হচ্ছে। একটি ভদ্রলোকের। শুনুন মহাশয়, পরস্ত্রীর বাক্সে যাহার ফটো পাওয়া যায় সেও ভদ্রলোক। ভদ্রলোকের নামটি জানতে পারি কি? একটু কষ্ট করে খুঁজলেই জানা যায়। কুঞ্চিত দৃষ্টিতে চাহিয়া দেখিলাম ফটোর গায়েই কোণের দিকে ছোট্ট ছোট্ট 4টি অক্ষর, তোমার বিনয়। অগ্নিতে ঘৃতাহুতির কথা শুনিয়াছিলাম, নিজের মধ্যে তাহা স্পষ্ট অনুভব করিলাম। টেবিলের উপর প্রবল চাপড় দিয়া কহিলাম, ওর ছবি তোমার বাক্সে থাকে কেন? থাকবে না কেন তাই শুনি। এ যে স্পষ্ট বহেমিয়ান ভাব। হায় ঈশ্বর, যে সাহসিকা খুঁজিয়া খুঁজিয়া হাইরান হইয়া গিয়াছি, তাহাকে নিজের ঘরে দেখিতে হইবে নাকি অবশেষে? কিন্তু ঘরেও পরে অনেক প্রভেদ। যদু স্ত্রীকে মধুর হাত ধরিয়া অজানার উদ্দেশ্যে যাত্রা করিতে দেখিলে সেই মহান প্রেমের চরণে মাথা নোয়াইব সন্দেহ নাই। তাই বলিয়া নিজের স্ত্রীর বাক্সে অপরের ফটো সহ্য করিতে হইবে? কখনোই নয়। পৌরুষ গর্ব গর্জন করিয়া উঠিল, না, থাকবে না, থাকতে পারে না। নিজের হাতে আমার সামনে দেশলাই জেলে পোড়াও। স্ত্রী কোনো কথা না কইয়া ছবিখানি বাক্সে ডালা তুলিয়া নিচের খোপে রাখিলেন। ধীরে সুস্থে চাবি লাগাইলেন। চাবি রিং ডুরে শাড়ির আঁচলে ভালো করিয়া বাঁধিলেন। তাহার পর বিছানার একধারে বসিয়া গম্ভীরভাবে কহিলেন, আর কি হুকুম আছে? কি অদ্ভুত নির্লজ্জতা! সহসা মনে হইল সেই নিটোল তাজা গালের উপর এক চর কষাইয়া। সম্পাদক মহাশয়, সাবধান, কাগজখানা আমার বাড়ির ঠিকানায় পাঠাইবেন না। মনে রাখিবেন, কুমিরের সঙ্গে বিবাদ করিয়া জলে বাস করা অসম্ভব। কিন্তু এটা নাকি অতি আধুনিক সভ্য যুগ, তাই মনের বাসনা মনেই থাকিয়া গেল। সভ্যতা আমাদের স্ত্রীর নিটোল গালে চুম্বনের অতিরিক্ত অধিকার দেয় নাই। স্বীকার করুন আর নাই করুন, বর্বর যুগের পুরুষরা অধিকতর সুখী ছিল, সন্দেহ নাই। কিন্তু হাতে যখন সভ্য যুগের চরম অস্ত্র বচন ছাড়া আর কিছু নাই, তাহা ব্যবহার করিতে হইবে তো। তীক্ষ্ণ কণ্ঠে কহিলাম, এ বিনয়টি তোমার কে? স্ত্রী মুখ টিপিয়া হাসিয়া কহিলেন, মহাশয়, আর কিছু মন্তব্য করিতে চাহি না, আগাগোড়া লক্ষ্য রাখিবেন। তাও বোঝুনি এতক্ষণে? ধন্য বুদ্ধি তো। তাহলে ও তোমার প্রেমিক? অভদ্র ভাষায় বলতে চাও তো বলো, নচেত বন্ধুও বলতে পারো। রেখে দাও তোমার ভদ্রতা। বিয়ের আগেই তাহলে প্রেমে পড়ে এসেছ? বিয়ের আগে পড়ব না তো কি বিয়ের পরে পড়ব? কি মুশকিল! ছি ছি, কথাটা বলতে তোমার লজ্জাবোধ হলো না? স্বামী ছাড়া অন্য পুরুষকে হাসালে দেখছি। মাথা নেই, তার মাথা ব্যথা স্বামীটা তখন কোথায়? তুমি না হিন্দুর মেয়ে? অনড়া অবস্থায়। স্ত্রী এইবার নড়িয়া চড়িয়া বসিয়া কিছু গম্ভীরভাবে কহিলেন, হিন্দুর মেয়ে বলতে তোমরা মনে করো কি নীতিরত্নমালার একটা পরিচ্ছেদ? হিন্দুর মেয়ে যে আইবুড়ো বেলাটাও পতিদেবতা নামে উইল করে রেখে দেবে, এ আশা করো না। ক্রোধে মুখে কথা জোগাইল না ঠিকমতো। বলিলাম, আমি অন্তত তাই উচিত মনে করি। তোমাকে বিবাহ করবার আগে কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়েছিলাম কি? দেখুন, মিথ্যা কথা কহি নাই। স্ত্রী তৎক্ষণাৎ উত্তর করিলেন, করনি যেটা তোমার বোকামির জন্যে, আমার জন্যে নয়।
এটা ঠিক, তা নয়তো আজ তোমার টেবিলের ডয়ারে দুখানা পুরনো প্রেমপত্র, কি মাথার কাটা, চুলের গুছি দেখতে পেলে আমি নিশ্চয়ই মূর্ছা যেতাম না। দেখছেন তো, এখনকার মেয়েদের কথা কইবার জো নাই। উপন্যাস পড়িবার কুফল আর কি। গুঁ হইয়া বসিয়া রাগে ফুলিতে লাগিলাম। বটে, মূর্ছা যাইতে না? ওহ, একবার ভালো রকম করিয়া প্রেমে পড়িয়া জানাইয়া দিতে পারিতাম। ঈর্ষা কাহাকে বলে, তবে এইসব লম্বা লম্বা কথা বন্ধ হইত। হাই বিধাতা, জমার ঘরে মোটা অঙ্ক থাকিতে যাহা করিয়া উঠিতে পারি নাই, আজ খরচের খাতায় নাম লিখাইয়া সে আশা কেন? খরচের খাতা বই কি, বিবাহ অর্থে খরচ হইয়া যাওয়া। স্ত্রী কি মনে করিয়া উঠিয়া আসিলেন। আমার শার্টের কলারটা পাঠ করিতে করিতে কহিলেন, ছি, কেন মিথ্যে মন খারাপ করছো? ওঠো, বন্ধুরা ডাকাডাকি করছে, খেলো গে। ঘাড়ে গলায় একটা স্নেহকোমল স্পর্শ পাইলাম। আশ্চর্য, তাহাতে ছলনাময়ী নারী চরিত্রের আভাস প্রকাশ পাইল না। মনটা একটু নরম হইল বই কি, কিন্তু স্বামিত্বের অভিমান বলিয়া একটা জিনিস তো আছে। ক্ষুদ্র স্বরে কহিলাম, মিথ্যে মন খারাপ? তা বলতে পারো, তাহলে দাম্পত্য জীবনে পবিত্রতাও মানো না? মানি না আবার, বিলক্ষণ মানি, ভীষণ মানি। মানি বলেই তো বিয়ের আগের দিন 3খানা ডাক টিকিট খরচ করে লম্বা লেকচার দিয়ে এলাম। বিয়ের আগে যা করেছো করেছো, এখন আর আমার পবিত্র দাম্পত্য জীবনের মধ্যে মাথা গলাতে এসো না। কথাটা পরিহাস ছলে উচ্চারণ হইলেও কেমন একটা করুণ সুর ঝঙ্কৃত হইল। যতটা রূঢ় হইবার ইচ্ছা ছিল ততটা রূঢ়তা আনিতে পারিলাম না। খাপ ছাড়া বলিলাম, তাহলে ওকেই বিয়ে করলে না কেন? বিয়ে কি সাংঘাতিক, দস্তুর মতো একটা প্রেম বিয়ে করে নষ্ট করতে আছে? বিয়ে মানে তো প্রেমের জবাই। কেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না? কিছু মনে করিবেন না, তর্কের খাতিরে নিজের কথারও প্রতিবাদ করিতে হয়। ভালোবাসা থাকতে পারে, তাই বলে প্রেম না? হাসে আর ছাড়লে না দেখছি। দেখিলেন আপনারা, আমারই অস্ত্রে আমাকেই ঘায়েল করা। বাঘের ঘরে ভোগের বাসা আর কাহাকে বলে? কিন্তু পুরুষ মানুষের মুখে মানায় বলিয়া এসব কথা কিছু আর স্ত্রীলোকের মুখে মানায় না। বলুন আপনারা, স্ত্রীর সহিত প্রেম না হয় নাই করিলাম, তাই বলিয়া যে তাহারাও আমাদের নাকচ করিবেন এমন কথা তো শাস্ত্রে পাই না। রাগ ভরে বাড়ি হইতে বাহির হইয়া গেলাম। রাগ করিয়া রাস্তায় বাহির হওয়া চলে, কিন্তু রাস্তায় থাকা চলে না, সুতরাং ফিরিতে হইল। শুধু কি তাই, খাইতেও হইল। কিন্তু কথা বলিলাম না। খাইলাম বটে, কিন্তু আমার রাগ যে একটুও পড়ে নাই তাহা জানাইয়া দিলাম। রাত্রি হইয়াছে, শুইয়া আছি। হায়, সেই শয্যাই, যে শয্যায় শয়ন করেন আমার স্ত্রী। কি করিব, ঘরে একখানি বই 2টি শয্যা নাই। বুঝিতে পারিতেছি তিনি আসিয়াছেন। প্রদীপের আলো উজ্জ্বল হইয়া উঠিয়াছে, চুরি রুনুঝুনু শোনা যাইতেছে। আমার চোখ খুলিল না। একান্ত কাছে কে বসিল? কাহার উষ্ণ স্পর্শ আমার গণ্ডদেশে? সে বলিতেছে, চাও, চাও গো চাও। চাহিলাম, সেই ধীরষ্ট অপদার্থটা ঠিক মেয়ের সঙ্গেই প্রেমে পড়িয়াছিল বটে। গৌর ললাটে একটি ছোট সিঁদুরের টিপ, ঈষৎ ভিন্ন হাস্যরঞ্জিত অধরপুট উজ্জ্বল হইয়া উঠিয়াছে। মুক্তার মতো দাঁতের আভায় চমৎকার। এই নাও বলিয়া তিনি আমার হাতে একতারা কাগজ তুলিয়া দিলেন। সেই হতভাগা চিঠির তারা বুঝি ছুঁড়িয়া ফেলিয়া দিতে যাইব, কিন্তু চোখ পড়িতেই থামিয়া গেলাম। ভগবান,
এ যে আমারই কুমার হৃদয়ের উচ্ছ্বাস পরিপূর্ণ কাগজের বান্ডিল। চাহিয়া দেখিলাম পত্নী হাসিতেছেন। আর এই নাও বিনয়ের ছবি, ইচ্ছে হয় পুড়িয়ে ফেলতে পারো, বিনয় তনয় কেউ নেই। ফটোটা হচ্ছে। তাহাকে আর কথা কইতে দিলাম না, বুকে টানিয়া লইলাম। পাঠকগণকে অনেক কথা বলিয়াছি, এইবার একটি শেষ কথা বলিয়া বিদায় লইতেছি। বিবাহিত জীবনেও সম্ভবত প্রেম অসম্ভব নহে। এখানেই শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা গল্প পত্নী ও প্রেয়সী।